দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় কোন ফর্মুলায় জাতীয় নির্বাচন। সঙ্গে আছেন আহমেদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং কমরেড রাজেকুজ্জামান রতন। আহমেদ হোসেন সাহেব, আপনার কাছে জানতে চাই, অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগে অনেক জামাতি কর্মী নেতারা যোগ দিচ্ছে, কতটুকু সত্য? এই কথাটা তো আমরা শুনছি। আপনি যেমন বলেছেন অনেক সময় পত্রিকাও দেখা যাচ্ছে, তবে আমি এই সত্যতা নিয়ে আমি আমি খুব কনফিডেন্ট না যে এটা সত্যতা কতটুকু আছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, চেষ্টাও করেছি বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের কোনো সংবাদ বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, বিচ্ছিন্ন কোনো ঘটনা। এবং আমাদের পার্টির স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার। সেন্ট্রাল কমিটি কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে যে কোনো জামাত এমনকি কোনো সন্ত্রাসী তারা আওয়ামী লীগে আসতে পারবে না। এমনকি বিএনপি থেকেও আসার সুযোগ নেই, এটা পারমিশন নিতে হবে সেন্ট্রাল কমিটি থেকে। কিন্তু বাজারে অনেক কি আছে, বাজারে অনেক কথা আছে, গুঞ্জন আছে। আমরা কেন বিএনপি ভাঙতে যাব? বিএনপির আভ্যন্তরীণ সংকট তো আছেই। আর সর্বশেষ তো বোমাটা মেরেছেন নাজমুল হুদা। নাজমুল হুদা তো বিএনপির খুব ডার্ক সাইডের নেতা ছিলেন এবং ব্র্যান্ডেড লিডার, বিএনপির কট্টর বিএনপি যদি বলেন তিনি ছিলেন। তিনি কি বলে দিয়েছেন, যে বলছেন যে ম্যাডাম খালেদা জিয়াকে বলছেন যে আপনার জন্মদিনটা 15ই আগস্ট পালন করবেন না। তিনি কিন্তু ডিফার করে দিয়েছেন এবং তাদেরই লোক কিন্তু বলে দিয়েছে। সুতরাং বিএনপির ভেতরেই সংকট আছে এবং সংকট আছে বলেই কিন্তু এটা আমাদের কাছে মেসেজ আছে। এটা সত্যতা কি আছে জানি না। তিনি উমরাহ হজে যেতে চেয়েছিলেন, যাননি। তার মাঝে আতঙ্ক আছে যে বিএনপির ভেতরে সংকট আছে, বিএনপির ভেতরেই বেগম জিয়ার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ফেলতে পারে বিএনপি নেতারা। এই ধরনের গুজবই হোক বা নিউজই হোক, এবং সমস্ত নিউজে বিএনপি চেয়ারপারসন খুব আতঙ্কিত ছিলেন বলেই তিনি আপনার উমরাহ হজে যাননি। কাজেই আর আওয়ামী লীগ তো অন্য পার্টি ভেঙে আওয়ামী লীগের জন্ম হয় নাই। বিএনপি বরঞ্চ অন্যান্য পার্টি ভেঙে 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 সব পার্টি টুকরো টুকরো করে সেগুলোর কম্বিনেশনটা বিএনপি করে উঠেছে। এখন বিএনপির আত্মা যদি খুঁজে বেড়ান, বিএনপির আত্মা এখানে বাসানি নেপো আছে, মুজাফর নেপো আছে, আওয়ামী লীগের কেউ কেউ আছে, বুঝছেন, বঙ্গবন্ধুর কিলাররাও আছে, সব জামাতও আছে, সব কিছু মিলে একটা মিক্সচার পার্টি হচ্ছে বিএনপি। আমরা কেন বিএনপি ভাঙতে যাবো? এটা হচ্ছে বিএনপির লাইন, বিএনপির ক্যারেক্টার, বিএনপির ফিলোসফি। অন্য পার্টি ভাঙো, নিজের পার্টি ঘরো। খানিক নিজের পার্টি তো ছিল না, কাজে আওয়ামী লীগ তো এই ধারাতে বিশ্বাস করে না। আর জামাতের প্রশ্ন যে কথাটা বলছেন, এই কথাটা আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি যে এই ধরনের সংবাদ যেগুলো আসছে সেগুলোকে আমরা ভেরিফাই করে দেখছি এবং আরো আমরা ভেরিফাই করব মাঠ পরিলর লেভেলে। যদি জামাতের কোনো কর্মী বা নেতা লোকালি কোনো নেতৃত্ব বা কোনো কমিটি তাদেরকে ইন করিয়ে থাকে, যোগদান করিয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেন্ট্রাল কমিটি থেকে ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমার ফিলোসফির জায়গায় তো আমি ক্লিয়ার থাকবো। আমার রাজনৈতিক চেতনা বিশ্বাস হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, মৌলবাদী রাজনীতি, রাজাকারের রাজনীতি তো আমার বিশ্বাস নয়। রাজাকারের রাজনীতি, আলবদরের রাজনীতি তো আমার ফিলোসফি নয়। কাজে রাজাকার আলবদরের রাজনীতি কখনো তার সেই পর্যায়ের লোক আমার পার্টিতে আসতে পারবে না, এটা দৃঢ়তার সাথে বলছি। আপনি ভালো বলেছেন, এই কথাটা উত্থাপন করে আমাকে আপনি হেল্প করেছেন এবং আমার পার্টির অবস্থানটা আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। সুতরাং আপনাকে মাধ্যমে আবার বলতে যাচ্ছি, নো জামাত, আমার পার্টিতে কোনো জামাত আসতে পারবে না, রাজাকার আসতে পারবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পার্টি, মুক্তিযুদ্ধের চেতনার পার্টি। এই আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধাদের পার্টি। এবং আমরা সেই যে কথাটা আলাল ভাই একটু কথা বলার চেষ্টা করেছেন যে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন। আরে মুক্তিযোদ্ধাদের মর্যাদাই দিলেন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধারা তো শিয়াল কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরত। আজকে সেই মুক্তিযোদ্ধাদেরকে তিনি শুধু রাষ্ট্রীয়ভাবে মৃত্যুর পরে শুধু রাষ্ট্রীয় মর্যাদা সমাহিতও না, জীবদ্দশায় এখন মনে হয় জানুয়ারি মাস থেকে 10,000 টাকা করে মাসিক তারা পাবে। এটা বিশাল একটা বিষয় নয় কি? গ্রামের যে লোকটা রিক্সা চালিয়ে ভাত খেত, দিনমজুর ছিল, সে মাসে 10,000 টাকা পাবে, ডিসেম্বর পর্যন্ত 8,000 টাকা পাবে। এবং এরপরেও আমি যতটুকু জানি তাদের স্বাস্থ্যগত বাবদ, ফিজিক্যাল স্বাস্থ্যগত কারণে সমস্যা, সেই ক্ষেত্রেটা ভাতার ব্যবস্থা হচ্ছে। দিনে দিনে কিন্তু মুক্তিযোদ্ধাদের মর্যাদা, সম্মান এবং রাষ্ট্রীয়ভাবে সেভাবে তাদেরকে প্রতিষ্ঠা করা হচ্ছে। বিকজ অফ ওয়ান থিং, যে এটা মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক দল।
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। রাজাকারের পার্টি, রাজাকার মিশ্রিত পার্টি ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধারা সেখানে সম্মান পায় না, সম্মান পায়নি অতীতে, বরং তো ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দিয়ে তাদেরকে মরতে হয়েছে। আজকে কত মুক্তিযোদ্ধা অফিসার, সেক্টর কমান্ডাররা আপনি ফাঁসিতে ঝুলে জীবন দিয়েছে, সে কথা কি আমরা ভুলে গেছি? ভুলে যায়নি। সুতরাং মুক্তিযোদ্ধা, যুদ্ধ চেতনার বিরোধী যে রাজনৈতিক দল, জামাতের ফিলোসফি নিয়ে যে রাজনৈতিক দল চলে, তাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া সম্ভব। মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন এবং প্রতিষ্ঠা একমাত্র আওয়ামী লীগ এবং তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। চমৎকার বক্তব্য। আমি আরেকটু অ্যাড করে দিতে এই কোশ্চেনটা, সেটা হলো যে উনি বলেছেন বিএনপি ক্রাইসিসে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে বেগম জিয়া শাস্তি পেতেই হবে, যেগুলি কেস ওনার আছে, কনভিকশন তো হবেই। কিভাবে দেখছেন আসন্ন সময়টা, লিডারশিপ ক্রাইসিসে বিএনপি পড়বে কিনা? বিএনপি লিডারশিপ ক্রাইসিসে পড়বে না তার সবচেয়ে বড় উদাহরণ নিকট অতীতে যেটা এরশাদ আমলে আপনি দেখেছেন যে বিএনপি থেকে অনেক বড় বড় স্টার ঝরে গেছে, গিয়ে এরশাদের ব্যাগের মধ্যে জমা হয়েছে, এরশাদের ক্যাবিনেটে আশ্রয় পেয়েছে। কিন্তু বিএনপির কিন্তু কোনো ক্ষতি হয় না, বরং বিএনপি 91 সনে ওনারা দয়া করে আমাদেরকে 10টি আসন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রতিবেশী একটি রাষ্ট্রে গিয়ে, সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে বিএনপিকে জনগণ নির্বাচিত করেছে 1991-তে। ছোট্ট করে আমি বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে আহমেদ ভাই যে একটি বক্তৃতা দিলেন, এখন চমৎকার একটি বক্তৃতা দিয়েছেন, তো আমি ওনাকে তথ্যভিত্তিকভাবে বিনয়ের সাথে স্মরণ করাতে চাই যে আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে ক্ষমতায় ছিল, 1996-তেও ছিল, 96 থেকে 2001 পর্যন্ত। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তার উত্তরসূরি বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টি নতুন খোলা হয়েছিল। এবং তারপরে আমরা কি কি কাজ করেছি সেগুলো বলতে গেলে এখন বিস্তারিত সময় লাগবে। এই কাজগুলো ওনারা যেটা করেছেন ওনারা অতটা গুছিয়ে বলতে পারেন, আমরা পারি না, কারণ আমাদেরটা সাধারণ জনগণের মনের মধ্যে আছে। আর সেটা হচ্ছে যে জামাতকে পুনর্বাসনের ব্যাপারে মিডিয়ায় যে তথ্যগুলো আসছে, এই তথ্যগুলো তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছে। আপনাদের মাহবুবুল আলম হানিফ সাহেব, তারপরে আপনার শরীয়তপুরের এমপি সাহেব, তারপরে যশোরের এমপি সাহেব, এরা ফুল দিয়ে যে বরণ করে নিচ্ছেন জামাতের নেতাদেরকে, এটা তো ক্রমাগতভাবে আসছে এবং কোথাও আজ পর্যন্ত আমার জানা মতে, দেখা মতে একটা প্রতিবাদ আসে নাই যে না আমরা এটা করি নাই। হানিফ সাহেব করেছেন কয়েকবারই, তারপরে ইচ্ছে করেছেন আমাদের ওই আরও যে কিছু এমপিদের কথা বললাম, সুবেদ আলী ভিয়া সাহেবও করেছেন। এবং সবচেয়ে বড় যেটা তথ্য, একদম ভেতরের, ওনাদের ভেতরের খবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মিটিংয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাহেব এবং বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন সাহেব দুজনই কাগজপত্র সহকারে সেখানে মানে স্বরাষ্ট্র তৎকালীন প্রতিমন্ত্রী এখনকার মন্ত্রী কামাল সাহেবকে দেখিয়েছেন যে টাকা খেয়ে আওয়ামী লীগের নেতারা এবং পুলিশের সিন্ডিকেট টাকা খেয়ে কিভাবে জামাত ইসলামের নেতাদেরকে পুলিশে চাকরি দিয়েছে, প্রতিবাদ করেছেন। এবং সৈয়দ মহসিন তো এসপি এবং 3 জন ওসিকে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন রোদের মধ্যে, শাস্তিও দিয়েছেন। তো এই কথাগুলো এড়িয়ে যাবেন ওনারা কি করে? জামাতকে ওনারা পুনর্বাসন করছেন না, কি করে এড়িয়ে যাবেন? ক্রমাগত তো আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা মুনতাসির মামুন, শাহরিয়ার কবিরের মতো লোকেরাও যেটার উপরে বিরক্ত, গাফফার চৌধুরী সাহেবও যেটার উপরে লিখেছেন সাম্প্রতিককালে, ওনাদের লোকরাই তো এটা লিখছেন। সুতরাং এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আর মুক্তিযোদ্ধাদের নিয়ে বেচা কিনাটা আমরা করতে চাই না। মুক্তিযোদ্ধারা ওনারা মুক্তিযুদ্ধের চেতনা এবং ধারার দল, আর বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। বিএনপিতে এখনো যে কয়েকজন সেক্টর কমান্ডার আছে, আওয়ামী লীগের মধ্যে সেই পরিমাণ নাই। এখনো যে কয়েকজন জীবিত আছে এবং বিএনপি করেন সক্রিয়ভাবে। আপনার জামাতকে ছাড়ছেন না কেন? না, সেটা তো ভিন্ন প্রসঙ্গ, সেটা আপনি যদি প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু যেটাই ছিলাম সেখানে আমরা থাকার চেষ্টা করি। সেখানে আপনি দেখেন ওনাদের ভেতরে যে কথাটা উনি বলেছেন, রাজ্জাক ভাই, মহিউদ্দিন ভাই গিয়ে বাকশাল করেননি বঙ্গবন্ধুর দুঃখজনক হত্যাকাণ্ডের পরে। মিজানুর রহমান চৌধুরী সাহেব আওয়ামী লীগ থেকে চলে যাননি, শাহ মোয়াজ্জেম হোসেন সাহেব চলে যায়নি, নুরুল ইসলাম মঞ্জুর চলে যায়নি, কে এম উবাইদুর রহমান চলে যায়নি। তো এটা তো হতেই পারে যে কোনো দলের মধ্যে, কিন্তু দলের কি আসে যায়? মহাসমুদ্রের মতো একটি বিশাল জলরাশি থেকে যদি 1000 বালতি পানি তুলেও একটা অন্য জায়গায় ফেলা হয়, তাতে ওই মহাসমুদ্রের কিছু আসে যায়? তো বিএনপি তো সেরকম মহাসমুদ্রের মতো একটা দল। আওয়ামী লীগও, আমার স্বীকার করতেই হবে, আওয়ামী লীগও একটা সমুদ্রের মতোই দল।
সেখান থেকে এরকম কিছু কিছু চলে গেলে বা এই যে নক্ষত্রমণ্ডলীর এই যে আমাদের গ্যালাক্সি, এখান থেকে শত শত তারা খসে পড়ে গেলেও কিছু আসে যায় না, ওটা সৌন্দর্য ওটার মধ্যে বিদ্যমান থাকে। সুতরাং এগুলো নিয়ে পুলকিত হওয়ার কিছু নাই। এগুলো নিয়ে পুলকিত হওয়ার চেয়ে বরং দলের মধ্যে এখন যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এমনকি ময়লার টাকা ভাগাভাগি নিয়ে পর্যন্ত খুনাখুনি, শেষ পর্যন্ত আমরা আবার এমন কথাও শুনতে না হয় যে এই যে রাস্তার মোড়ে ভিক্ষুকরা যে ভিক্ষা করে সেইখান থেকে যে কমিশন পায় আওয়ামী লীগের নেতাকর্মীরা, ওইটা নিয়ে আবার কার কবে জীবন যায়, এই পর্যায়ে তো চলে এসেছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে এলাকার মহল্লার ময়লা ভাগাভাগির টাকা নিয়েও কিন্তু গুলিতে খুন হয়েছে, গুলি করে মারা হয়েছে, দেখেছেন। তারপরে মায়ের পেটের শিশু, বাবার কোলে পুত্র সন্তান হত্যা, যশোরে এই যে একজন কিশোরকে তার পায়ুদার দিয়ে বাতাস ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা, আজকেও যাত্রাবাড়িতে আবার একজন গ্যাংরেপ হয়েছে, এক বোন আমাদের। তো এই যেগুলো হচ্ছে এগুলোর দিকে মনোযোগ না দিয়ে শুধু খালেদা জিয়া এবং বিএনপির ধ্বংস কামনা করা, তাদের মধ্যে বিপত্তি খোঁজা, তাদের নেতৃত্বের মধ্যে ধস ধরেছে, এতে আপাত সান্ত্বনা থাকতে পারে, কিন্তু এতে গণতন্ত্রের একটা স্তর ধীরে 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 ধ্বংস করার প্রক্রিয়া ওনারা পৃষ্ঠপোষকতা করছেন। এই কথাটি ওনারা মনে রাখলে দল এবং দেশ উপকৃত হবে। যেমন রাজিকুজ্জামান রতন, কেউ দল ভাঙছে, কেউ দল করছে, কিন্তু আমাদের দেশে এই ট্রেন্ডটা কেন যে পার্টি পাওয়ারে যারা আছে তাদের ওই পার্টিতে জয়েন করতে হবে এবং একদম অপোজিট পোলের একটা লোক আরেকটা পার্টিতে চলে যাচ্ছে, যারা ক্ষমতায় আছে তাদের কাছে চলে যাচ্ছে, কেন এই টেন্ডেন্সিটা কেন? আসলে রাজনীতিতে ওই রাজনৈতিক চরিত্রটা নষ্ট হয়ে গেলে যা হয়, তখন জনগণের চাইতে ক্ষমতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। ক্ষমতায় থাকার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করতে হতে পারে। সেক্ষেত্রে অতীতের যে মূল্যবোধ সেটাকে বিসর্জন দেয়া, অথবা নিজের দীর্ঘদিনের চর্চিত যে চেতনা তাকেও পদদলিত করতেও কিচ্ছু দ্বিধা করে না তারা। তার যে দুঃখজনক ফলাফল সেগুলো তো আমরা দেখছি। গোটা সমাজের মধ্যে এমন একটা নীতিহীনতা তৈরি হয়েছে, অনেকেই মনে করে রাজনীতি কথাটাকেও কলুষিত করে ফেলেছে, যে পলিটিক্স হ্যাজ বিন পলিউটেড, এমনভাবে যে মানুষ রাজনীতি শুনলেই অনেক সময় বীতশ্রদ্ধ হয়ে যায়। আসলে একসময় রাজনীতিবিদদেরকে মানুষ শ্রদ্ধা করতো, গার্জিয়ান অফ দ্য সোসাইটি বলতো। এখন তারা মনে করে রাজনীতি যারা করে তারা আসলে ধান্দাবাজি করে, রাজনীতি যারা করে তারা হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে। সকালে এবং বিকেলে তারা কথা পাল্টাতে পারে, যে যত বেশি কথা পাল্টাতে পারে সে তত দক্ষ রাজনীতিবিদ, এইরকম একটা কথাটা চলে আসছে। ফলে রাজনীতির মূল্যবোধটা ধ্বংস হয়ে গেলে কি হয়, আলাল ভাই যেটা বললেন, গোটা সোসাইটি কি একটা সাইকোপ্যাথের সোসাইটি তৈরি হয়ে গেল। এত ব্রুটালিটি, ঘরে বলেন বাইরে বলেন, নারীর উপরে যে সহিংস, যে দেশের যুবক একদিন বোনের সম্মান রক্ষা করার জন্য জীবন দিয়ে মুক্তিযুদ্ধ করেছে, সেই দেশের যুবকদের কাছে আজকে আমাদের বোনরা, আমাদের সন্তানরা তারা নিরাপত্তার অভাব বোধ করছে। গোটা সোসাইটিটা কোথায় ধসে গেল? কারণ দেখেন, গোজামিলের তত্ত্ব হলে কি হয়, আমরা বলছি সংবিধান সমুন্নত রাখতে হবে। সংবিধান আমি ধর্মনিরপেক্ষতাও রাখছি, রাষ্ট্রধর্ম ইসলামও রাখছি। একসময় মেট্রিক পরীক্ষার সময় আমরা হরলাল্লাহের রচনা পড়েছিলাম একের ভিতরে ৩, এখন পঞ্চদশ সংশোধনীর মধ্যে দিয়ে আওয়ামী লীগ একের ভিতরে 3 করেছেন। মুক্তিযুদ্ধের ঘোষণার চেতনাও আছে, বিএনপির সৃষ্ট সেই বিসমিল্লাও আছে, এরশাদের সৃষ্ট সেই রাষ্ট্রধর্মও আছে, একই সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করছে। এগুলো দেখলে মানুষ কি মনে করে যে তাহলে কোথায় আপনার নীতিগত অবস্থান? এক সময় আওয়ামী লীগের সেক্রেটারি বললেন যে আওয়ামী লীগের মধ্যে জামাতিদের অনুপ্রবেশ ঘটছে। এখন অনুপ্রবেশ তো দূরের কথা, এখন ফুল নিয়ে প্রবেশ করছে। ফলে এইরকম আরো এক ধাপ তারা উন্নত। বললে সংবিধানের বাইরে আমরা কোথাও যাব না, সংবিধানে তো সমাজতন্ত্রের কথা আছে, তাহলে মুক্তবাজার অর্থনীতি কেন চলছে? তাহলে কোথায় সেই সংবিধান? ফলে আমরা কি রাজনীতির নামে এইরকম জায়গায় যাবো? আবার ধরুন সংসদ যেটা আমাদের আছে, সংসদ, সেই সংসদে নাকি প্রতি মিনিটে 85,000 টাকা খরচ হয়। কার টাকা বলেন তো? এদেশের শ্রমজীবী মানুষের টাকা তো। সেই সংসদে জনগণের পক্ষে এই গত 1 বছরে কয়টা আইন, কয়টা বিধিমালা প্রবর্তন হয়েছে? ফলে মানুষ তো টাকা দিচ্ছে, 1,76,000 কোটি টাকা দেবে ট্যাক্স হিসাবে 1 বছরে। এই টাকা দিয়ে আমাদের সংসদ চলবে, আমাদের এমপি সাহেবরা চলবেন, আমাদের মন্ত্রী মিনিস্টাররা সব চলবে। জনগণ কি পাবে? জনগণ গণতন্ত্রের নামে এখন গণপ্রতারণা পাচ্ছে। ফলে এটাও হয়ে গেছে একটা গোটা সোসাইটির মধ্যে একটা, বলবো যে মনস্তাত্ত্বিক ধস নামিয়ে দিয়েছে। আমরা মনে করি যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ যেমন মত নির্বাচন করে, মানুষ যেমন পথ নির্বাচন করে, মানুষ তেমনি ব্যক্তিগত নির্বাচন করে, এবং সেটা করতে গেলে সুষ্ঠু, অবাধ একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে হবে আমাদের। রাজিকুজ্জামান রতন, আলাল, একটা জিনিস শুধু নাকি আমি অ্যাড করতে চাই, ওই যে ধর্মনিরপেক্ষতার কথা রতন ভাই বলেছেন না, সেটাও রেখেছে, ওই পাশাপাশি বাকি দুটোও রেখেছে, কথাটি সত্যি। আবার আওয়ামী লীগ নিজে বড়াই করে বলে যে তারা ধর্মনিরপেক্ষ, কিন্তু তাদের একটা অন্যতম অঙ্গ সংগঠন হচ্ছে আওয়ামী ওলামা লীগ।
জনাব আহমেদ হোসেন, এই আপনাদের যে সবাইকে অনেক স্ববিরোধিতা। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসএটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।